জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের এই অনলাইন জুম ক্লাসে আমি সংযুক্ত হচ্ছি মোহাম্মদ আতিকুজ্জামান, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। এটি আমার তৃতীয় লেকচার এবং আজকে আমাদের বিষয় বাংলা সম্মান তৃতীয় বর্ষ, বাংলা ছোট গল্প 1, কোর্স কোড 23-10-05। আমরা আজকে আমাদের এই লেকচারে বেছে নিয়েছি বনফুলের ছোট গল্প, নিম গাছ, মানুষ, তাজমহল। এই তিনটি গল্পের সার্বিক বিশ্লেষণ আমরা এখানে এই তৃতীয় ক্লাসে করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই ক্লাস থেকে তোমরা যথেষ্ট উপকৃত হবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি বনফুলের ছবি, বলাইচাঁদ মুখোপাধ্যায়, যিনি বনফুল ছদ্মনামে লিখতেন, এবং তার তিনটি গল্প আমরা নিয়েছি। আমাদের তৃতীয় বর্ষ সম্মান শ্রেণী বাংলায় পাঠ্য রয়েছে, সেখান থেকে তিনটি গল্প, নিম গাছ, মানুষ, তাজমহল। বনফুল জন্মেছিলেন 1899 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু 1979-তে, অর্থাৎ প্রায় 80 বছর তিনি বেঁচে ছিলেন। জন্মেছিলেন বিহারের পূর্ণিয়ায়, যদিও মূল তার পৈতৃক যে জায়গা সেটি ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলায়, কিন্তু তিনি ছাত্র অবস্থায় মেডিকেলের শিক্ষার্থী হিসেবে কলকাতায় ভর্তি হন। পরবর্তীতে আবার পাটনা মেডিকেল থেকে তার যে শিক্ষা কার্যক্রম বা তার মেডিকেল শিক্ষা শেষ করেন এবং পেশায় ডাক্তার হিসেবে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেন। কিন্তু এই ডাক্তারি পেশার বাইরেও তার যে চমৎকার কথা সাহিত্যের হাত, নাটকের হাত এবং কাব্য সৃষ্টিতে তার যে নান্দনিকতা রয়েছে সেটি আমাদের বাংলা সাহিত্যের সকলেই জানে। 60টির বেশি উপন্যাস, প্রায় 600 কাছাকাছি গল্প, 4টি বা 5টি নাটক ঐতিহাসিক ব্যক্তিত্বদের নিয়ে, আর কাব্য তো রয়েছেই। শনিবারের চিঠিতে ব্যঙ্গ বা সমালোচনামূলক কবিতা দিয়েও তিনি তার সাহিত্য রচনা করেছেন। সবচেয়ে বড় ব্যাপার, জীবনে তিনি অনেক মানুষের সাথে মিশেছেন এবং অনেক জায়গায় তিনি গিয়েছেন, এবং আরেকটি নতুন ধারা তিনি তৈরি করেছেন, যে বাংলা সাহিত্যের যে অনুগল্প, অর্থাৎ কত কম বলে ইঙ্গিতে রূপকে কত বেশি বলা যায়, এই জায়গাটা তার গল্পে ছোটখাটো টিকা টিপ্পনী আছে, ব্যঙ্গ আছে, হাস্যরস রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এর ভেতর দিয়ে আমাদের মানুষের জীবনের যে সত্য, সেই সত্যটাই কিন্তু তিনি প্রকাশ করেন। এভাবে যদি আমরা দেখি, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এই গল্প তিনটি পাঠ করে আমাদের প্রিয় শিক্ষার্থীরা যে বিষয়গুলো জানতে পারবে, যে বিষয়গুলো বিশ্লেষণ করতে পারবে, আমরা প্রথমে বলেছিলাম যে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের যে জীবনের যে আলেখ্য, জীবনের যে অভিজ্ঞতা, নানা মানুষের সাথে তার যে ওঠা বসা চলা, এবং তার সাহিত্য পাঠ করতে গিয়ে, বিশেষ করে তার ছোট গল্প পাঠ করতে গিয়ে আমার বারবার মনে হয়েছে যে সাহিত্যিক হয়তো কখনো কখনো বানিয়ে লেখেন, নিজের মনোভূমি কোনো কিছু জীবন সৃষ্টি করেন, কিন্তু বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুল যেটি করেছেন সেটি হচ্ছে তার দেখা মানুষের জীবন। সেই জায়গা থেকে তিনি বাস্তব চরিত্রগুলো আমাদের সামনে তুলে ধরেছেন গল্প, কিন্তু সেই গল্পগুলো শেষ পর্যন্ত মানুষের জীবনের সত্য গল্প, জীবনের সত্য কাহিনী। এমন তাই আমরা এখানে বলছি যে মানুষের বিচিত্র জীবন বা বৈচিত্র্যময় জীবন এই গল্প তিনটিতে পাঠ করলে আমাদের প্রিয় শিক্ষার্থীরা জানতে পারবে। তৎকালীন সময়ে সমাজের নারীর অবস্থান, এই গল্প তিনটি নিরিখেই আমরা এখানে যে পয়েন্টগুলো নিয়ে এসেছি, এবং শাশ্বত প্রেমের আবেদনে ধনী গরিব তরুণ বৃদ্ধ সবাই এক, এই সত্যটাও জানতে পারবে। এবং শেষ পর্যন্ত আমরা বলেছি তবুও যাবে বয়ে বয়ে এ জীবন, এ জীবন মানুষের, ইতি নেতি শেষে জয় হবে মানুষের। তার অসংখ্য গল্পে
তার মানুষের যে জীবন তিনি উপস্থাপন করেছেন সেখানে ইতিবাচক আছে, নেতিবাচক আছে। কিন্তু আমরা আজকে যেহেতু আলোচনায় বসেছি নিমগাছ, মানুষ এবং তাজমহল, এই তিনটি গল্প নিয়ে, এই তিনটি গল্পের যে সমস্ত চরিত্র আমরা আলোচনায় নিয়ে আসবো বা পেয়েছি, সেখানে দেখব বিশেষ করে যে মানুষ গল্পের দিয়েই বলা যায়, মানুষ গল্পের সংজ্ঞা দিয়েই বলা যায় যে সমগ্র বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প বা কথা সাহিত্য নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু আমাদের কোনো গল্প ছেড়ে দিয়ে, কোনো গল্পকে বাদ দিয়ে আমরা যাব না, আমাদের পাঠ্যসূচি শেষ করতে হবে। এখন মানুষের বৈচিত্র্যময় জীবন কেমন, যে আমরা দেখি কখনো ভালো, কখনো মন্দ, কখনো আবেগে উচ্ছ্বাসে আমরা ভেসে যাই, কখনো বাস্তবতার নিরিখে আমরা অনেক শক্ত সিদ্ধান্ত নিই। অনেক ভালো মানুষ এই সমাজে আছে, খারাপ মানুষ আছে, আমরা খারাপদেরকে দেখে বলি যে এত খারাপ হওয়ার দরকার কি, এমন। এই সমস্ত বিষয়গুলো আমরা যখন এই গল্পগুলো পাঠ করি তখন আমরা দেখতে পাই। আরেকটি বিষয় এখানে পয়েন্ট এসছে যে তৎকালীন সময়ে সমাজে নারীর অবস্থান কেমন ছিল। এখন 1899-তে জন্ম বনফুলের, আর তারও পরবর্তী সময়ে তিনি তার গল্প লিখছেন, কথা সাহিত্য লিখছেন, বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন, পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করে আর সেই বলা যায় মুর্শিদাবাদ থেকে শুরু করে, পাটনা থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি চিত্র হয়েছেন কলকাতায়, এটা সত্যি। সেই তৎকালীন সময়ে সমাজে নারীর অবস্থান কেমন ছিল, বিশেষ করে আমরা নিমগাছ গল্পে এই জায়গাটা আমরা দেখার চেষ্টা করব। অর্থাৎ নারীরা কোনো বঞ্চনার শিকার হলে, নারীরা কোনো সংকটে পড়লে, পুরুষ যেভাবে মানে আমাদের সমাজ থেকে যে সুযোগ সুবিধাগুলো নেয় বা যেভাবে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বা নিজের স্বাধীনতায় নিজে বলিয়ান, সেরকম জায়গা থেকে তৎকালীন সময় সমাজের নারীরা কি সেটি পারত, সেটি আমাদের দেখার বিষয় রয়েছে। শাশ্বত প্রেমের আবেদনে ধনী গরিব তরুণ বৃদ্ধ সবাই এক। এখন এই প্রেম একটি বড় অনুষঙ্গ কথা সাহিত্যে, এবং যদি আমরা বলি যে আমাদের সাহিত্যে তো বটেই, বিশ্ব সাহিত্য এটি আছে। এবং বনফুলের ছোট গল্প এর ব্যত্যয় ঘটেনি, ব্যতিক্রম ঘটেনি। আমরা বিশেষ করে তাজমহল গল্পে আমরা দেখব যে সেই আমাদের ঐতিহাসিক ভাবে ভারত সম্রাট শাহজাহান তার সেই প্রেয়সী মুমতাজ মহলের মুমতাজের স্মৃতিতে যে সৌধ, তার স্মৃতিসৌধ নির্মাণ করেন তার সেই কবরের উপরে। সেই জায়গাটা আজ বিশ্ব ঐতিহ্যের একটি নান্দনিক একটি শিল্প হিসাবে উপস্থাপিত হচ্ছে। এবং শুধু পাথর, ইট আর সিমেন্টের আকর্ষিত একটি স্থাপনাই তাজমহল নয়, তার হৃদয়ের ভিতরে যে বেদনা বলি, প্রেম বলি, বিরহ বলি এবং দুজন মানুষের যে আত্মার মেলবন্ধন বলি, সেটি কিন্তু চমৎকারভাবে এই তাজমহল গল্পে এসেছে। আর সেই তাজমহলকে সামনে রেখে বলাইচাঁদ মুখোপাধ্যায় যখন সেখানে বসবাস করছেন বা কর্মের জন্য সেখানে অবস্থান করছেন, একেবারেই নিম্নবিত্তের, একেবারেই হতদরিদ্র দুইজন মানুষের যে গল্প সেখানে তুলে ধরেছেন প্রতি তুলনায়, তাই সে যত দরিদ্র হোক তার স্ত্রীকে কতটা ভালোবাসেন। এবং সেই তার স্ত্রী যখন মরে যাচ্ছে রোগাক্রান্ত হয়ে, তখন যে সেই মাঠের মাঝখানে সৌধ নির্মাণ করছেন তিনি দাঁড়িয়ে, সে হতদরিদ্র ভিখারি শাহজাহান, প্রতীকময়তা চমৎকার একটি গল্প। এই জন্য আমরা বলছি শাশ্বত প্রেমের আবেদনে ধনী গরিব তরুণ বৃদ্ধ সবাই এক। শেষ পয়েন্টে আমরা নিয়ে এসেছি যে প্রিয় শিক্ষার্থীরা যে জায়গার এই গল্প তিনটি পাঠ করে যে বিষয়গুলো জানতে পারবে, যে তবুও যাবে বয়ে এ জীবন, এ জীবন মানুষের, ইতি নেতি শেষে জয় হবে মানুষের। অর্থাৎ জীবনটা তো আমাদেরই, এবং ঈশ্বর বলি, আল্লাহ বলি, ভগবান বলি, একবারই আমাদের জীবন দিয়েছেন। এবং আমরা নিজেরা প্রমাণ করেছি যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এখন আমাদের ভিতরে অনেক ধরনের নেতিবাচকতা আছে, তেমনি আছে মানবিকতা এবং ইতিবাচকতা। শেষ পর্যন্ত মানুষের জীবন জয়ী হয়। আমরা যত খারাপই হই না কেন, যত ভালোবাসি না কেন, আমরা আমরা সবকিছু মিলিয়েই শেষ পর্যন্ত মানুষের জীবন। এবং সেই মানুষের জয় বা মানুষের সেই যে জীবনের বাস্তবতা, সে জায়গাগুলো কিন্তু বনফুল এই তিনটি গল্পে ছুঁয়ে গিয়েছেন। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি।
এই তিনটি গল্পের প্রধান চরিত্রগুলো আলোচনা। নিমগাছ গল্পে গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউ, এটি বলাইচাঁদ মুখোপাধ্যায় তার সংলাপে একেবারে গল্পের শেষে গিয়ে এই কথাটি বলেছেন। নিমগাছ গল্পে মানে এই নিমগাছ গল্প নিয়ে আমাদের বাংলা সাহিত্যে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, এবং যারা রসিক পাঠক, বিশেষ করে বনফুলের মতো লেখকের গল্প নিয়ে যারা বেশ বলা যায় উৎসাহব্যঞ্জক ভাবে পড়াশোনা করেন, তাদের কাছে এই গল্পটি মানে খুবই নাম করা একটি গল্প। তো সেই আমাদের যদি বলি যে প্রাচীন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমাদের সংসারে আমাদের সাংসারিক সব কাজ সবকিছু গুছিয়ে দেখভাল করে শেষ পর্যন্ত কে অপেক্ষা করেন? আমরা ছেলেরা হোক, বাড়ির অন্য সদস্যরা হোক, কেউ কি ওই বাড়ির গৃহকর্ত্রীর মতো অতটা আমরা বলা যায় গৃহকর্মে নিপুণা, অথবা আমরা কি অতটা দায়িত্ব নিই? সবকিছু তাকে দেখতে হয়। গৃহের যে কর্ত্রী হন, সংসারের যিনি কর্ত্রী, সংসারের যিনি বউ, এটা দাদির ক্ষেত্রে যেমন, ঠাকুরমার ক্ষেত্রে যেমন, মায়ের ক্ষেত্রে তেমন, এবং আমাদের যার যার ব্যক্তিগত জীবনেও তেমন। আমরা তো দেখে আসছি, এবং সেই জীবনের যে বাস্তবতা সেটা নিমগাছ গল্পে বলা যায় ফুটে উঠেছে। এবং এই চরিত্রগুলো, বাড়ির সেই গৃহকর্ত্রী চরিত্রগুলো সর্বংসহ সবকিছু সহ্য করে, এবং সহ্য করে শেষ পর্যন্ত কিন্তু কোনো নেতিবাচকতা ঘটলে, তার উপরে যদি কোনো ঝামেলা তৈরি হয়, সে কিন্তু সবকিছু মুখ বুঝে সয়ে যাই করুক না কেন সেই সংসারেই থাকে, সংসার থেকে সে বেরোতে পারে না। যদিও তার মাঝে মাঝে মনে হয় যে এখান থেকে যদি বেরোতে পারতাম, কিন্তু সে তো বেরোতে পারে না। তার সন্তান, তার স্বামী, তার অন্যান্য আত্মীয় স্বজন সবার দেখভাল করার দায়িত্ব তার। তাই সে তার যে শেকড়, সেই শেকড় সে উপলাতে পারে না। এখন সেরকম একটি চরিত্র আমরা এই নিমগাছ গল্পে দেখব। মানুষ গল্পে কথকের কবিভাব এবং গঙ্গা তীরে একই সাথে ভিক্ষুক ও যৌনকর্মী তরুণী, মাঝে বিড়াল, ইঁদুর, গাভী, বাছুর বাস্তবতা, এবং বাড়ি ফিরে সুবিধাবাদী ভাই এবং আমরা, এভাবে আমি উপস্থাপন করেছি। অর্থাৎ এই মানুষ গল্পের কথা আমি একটু আগে বলছিলাম, যে মানুষ গল্প যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের গল্পের যে সার্বিক বাস্তবতা সেটা আমরা দেখতে পারবো এবং বুঝতে পারবো। মানুষ বললেই আমরা একটা সংজ্ঞা পাই যে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, অথবা সেই মনুষ্যত্ব সংযুক্ত একটি সর্বোৎকৃষ্ট প্রাণী। কিন্তু সেই প্রাণীর যে নানা দিক, যে নানা ইতিবাচকতা এবং নেতিবাচকতা আছে, সেই জিনিসগুলো কিন্তু গল্পকার এখানে তুলে ধরেছেন। এবং গঙ্গা তীরে যখন, গঙ্গার পাড়ে যখন আমাদের গল্পকার বেড়াতে যাচ্ছেন, দেখা যায় যে চমৎকার একটি পরিবেশে, সেখানে গঙ্গার বুকে পাখি উঠছে, মেঘমেলার বা যে সূর্যাস্তের যে বা আলোর যে খেলা, সেগুলো চলছে, যে যার মতো কাজ করছে। এমন সময় একটি ভিক্ষুক, তার অবস্থা খুবই খারাপ অবস্থা, আবার তার সাথে চমৎকার আকর্ষণীয় এক তরুণী, এবং সেই ভিক্ষা যে করছে তারও ক্ষুধা, যে চমৎকার শরীর নিয়ে উপস্থাপিত হয়েছে এবং চোখে বা মুখে বাঁকা হাসি নিয়ে উপস্থিত হয়েছে, তারও কিন্তু পেটের ক্ষুধা। এই বাস্তবতা থেকে কেউ আমাদের রেহাই দেবে না। এ জায়গায় কিন্তু আমরা সবাই এক, আমাদের খেতে হয়। এ বাস্তবতা এখানে চলে এসেছে। এখন উপায় অবলম্বন এক একজনের এক এক রকম। মাঝে আমরা দেখব যে বিড়াল এবং ইঁদুর, বিড়াল চুপ করে বসে আছে ধ্যানমগ্ন একটা প্রাণী হিসাবে, যে কোনো কিছুই জানে না, কিন্তু সামনে যখন ইঁদুর আসলো সে খপ করে কিন্তু ধরলো, এবং সংকট একটা তৈরি হলো, সমাজে একটা দ্বন্দ্ব তৈরি হলো, চিৎকার চেঁচামেচি তৈরি হলো। গাভী যে দুধ দহন, অর্থাৎ গাভীর দুধ আসে তার বাছুরের জন্য, কিন্তু বাছুরটাকে ধরে মানব সমাজে আমরা যারা সভ্য, আমরা বাছুরটাকে ধরে রাখছি, মাঝখান থেকে আমরা নিজেরা তৃতীয় একটি পক্ষ হিসাবে সেই গাভীর দুধ ভক্ষণ করছি, বা আমাদের রসনা তৃপ্তি বা আমাদের উপকারার্থে। এবং বাড়ি ফিরে সুবিধাবাদী ভাই এবং আমরা, অর্থাৎ এ ঘটনা কিন্তু আছে বর্তমান সমাজেও, এটি আছে। যে চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় হোক, যে বাইপাস করে আমি কত আগে যেতে পারি, আমি পেলাম কিনা, এ জায়গাটা এই গল্পতে এসছে। এবং সেটি ন্যায় না অন্যায় তাতে আমাদের যায় আসে না। তারপর মানুষ গল্পে
কথক চমৎকার রাতের আকাশে, সন্ধ্যা আকাশে সেই চাঁদের যে জ্যোৎস্না উপভোগ করছে, চারিদিকে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছে। কিন্তু এই প্রাকৃতিক পরিবেশ বা জ্যোৎস্না উপভোগ করে সেই অর্থে তার মনের খাদ্যের তৃপ্তি হলেও তার শরীরের যে তৃপ্তির ব্যাপার আছে, যে জৈব যে রসায়নের তৃপ্তি, পেটের ক্ষুধার যে তৃপ্তি অথবা নেশার যে তৃপ্তি, সেটা কিন্তু বলা যায় পূর্ণ হচ্ছে না। তাই শেষ পর্যন্ত এত সুন্দর নান্দনিক প্রাকৃতিক পরিবেশ রেখে সে একটি সিগারেট কেনার জন্য তার সেই গলি রাস্তায় নেমে যায়। এটি হচ্ছে মানুষের বাস্তবতা। প্রধান চরিত্র হিসাবে আমরা তাজমহল গল্পে যেটা পেলাম, যে প্রেমের অমর কাব্য রচনা করেছেন ভারত সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করে। তাজমহল গল্পেও আমরা পেয়েছি নতুন শাহজাহান, অর্থাৎ যে কিনা তাজের পাশে, তাজমহলের পাশে ভিক্ষুক শাহজাহান এবং তার স্ত্রী, রোগাক্রান্ত স্ত্রী, এবং ডাক্তার হিসাবে যেহেতু আমাদের বনফুলের সুখ্যাতি রয়েছে এবং তার জীবনের অভিজ্ঞতা থেকে তিনি এই চরিত্রদ্বয়কে সেবা যত্ন করেছেন। তারপর এক সময় গিয়ে দেখলেন যে মাঠের মাঝখানে একদিন ফেরার সময় যে সেই মুসলিম চরিত্রটি শাহজাহান, তার সেই স্ত্রী মারা গিয়েছেন এবং সেই কবর নির্মাণ করছে, ইট গাচ্ছেন, সামান্য কিছু ইট। অর্থাৎ যে শাশ্বত প্রেম, ভারত সম্রাট হোক আর বৃদ্ধ হোক আর তরুণ হোক আর একেবারে নিঃস্ব হোক, ভিখারি হোক, তাতে কোনো যায় আসে না। সমাজের অর্থনৈতিক অবস্থা ভেদে প্রেমের সেই অর্থে হয়তো প্রকাশের ক্ষেত্রে আমাদের নানান ধরনের জৌলুস আছে, কিন্তু প্রেমের যে শাশ্বত জায়গা, সেই জায়গাটা কিন্তু ঠিক আছে। আমরা এই চরিত্রগুলো পাবো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার একটি একটি গল্প ধরে আমাদের বিশ্লেষণ। নিমগাছ গল্পের বাস্তবতা এবং আমরা। আমি এখানে দাঁড় করিয়েছি এভাবে, গল্পটি বিশ্লেষণ দাঁড় করিয়েছি এভাবে, যে আমাদের সমাজে, পরিবারে সেই সময় নারীর অবস্থান কেমন ছিল। অর্থাৎ এখান থেকে যদি আমরা সেই 100 বছর আগে দেখি, অথবা 90 বছর বা 80 বছর আগে আমাদের সমাজে নারীর অবস্থান কেমন ছিল, তারা কতটা সম্মানিত বোধ করতেন, অথবা তাদের সাথে আমরা সবাই কি ধরনের আচরণ করতাম। আমি একটুখানি এই জায়গাটা, এই গল্পটা একটু না পড়ে পারছি না। মানে এই গল্পটা তো ঐতিহাসিকভাবে খুবই আলোচিত সমালোচিত একটি গল্প, এবং আমাদের প্রতিদিনকার জীবনে যে বাস্তবতা, আমাদের বাড়ির মেয়েদের জীবনের যে বাস্তবতা, সে বাস্তবতাটা এখানে ধরা পড়েছে। এখন ব্যক্তিভেদে এবং সমাজভেদে এক এক বাড়িতে এক এক রকম এটা আছে, কিন্তু সার্বিক অর্থে অনেকটা বাস্তবতা এমন। আমি পাঠ করছি, সবকিছু পাঠ করতে আমার 1-2 মিনিট লাগবে হয়তো। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ করছি বনফুলের নিম গাছ। শুরু এভাবেই। আমরা বলেছিলাম যে বাংলা অনুগল্পের স্রষ্টা তিনি। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। অর্থাৎ এই শিলে পিষছে কেউ, এর ভেতরে কিন্তু বাস্তবতা আছে। এ কিন্তু শুধু নিম গাছকে পিষছে না, বাড়ির গৃহকর্ত্রী যারা, অথবা বাড়ির নারী যে দায়িত্ব নিয়েছে সংসারে, কেউ বা ভাবছে গরম তেলে খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অবর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে। কচি পাতা, নিম গাছের কচি পাতা যদি শীতকালে সকালবেলা গরম ভাত দিয়ে, সরিষার তেল দিয়ে, এবং আমাদের দক্ষিণবঙ্গে যে কথাটি বলে যে চিংড়ি মাছ দিয়ে, আর ওর সাথে যদি একটু রসুন বা পেঁয়াজ ভাজি করে নেওয়া যায়, তাহলে কিন্তু চমৎকার জমে সেই নিমের। এবং এখনকার যে করোনা কাল চলছে, এই করোনা কালে আমরাও নিজেরাও খাচ্ছি সজিনার পাতা এবং নিম পাতা, তুলসী পাতা, এই 3 ধরনের পাতার মিশ্রণ কিন্তু আমরা খাচ্ছি, এবং এটা খুবই উপকার উপাদেয়। ছোটবেলায় আমরা শিউলি ফুলের পাতাও বড়ি করে খেয়েছি, আমাদের নানি দাদিরা খাইয়েছে। সেরকম একটা জায়গা। কেউ বা ভাবছে গরম তেলে খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগেও এটা কাজ করবে। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। ডাক্তার মানুষ, জীবনের অভিজ্ঞতা, এবং বাংলা ছোট গল্পে বিজ্ঞানকে তিনি নিয়ে এসেছেন বনফুল।
যকৃতের পক্ষে ভারী উপকার, কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাইরে দিয়ে সংসারের যিনি গৃহকর্ত্রী তার বিষয়ে কিন্তু সবাই সমাজের খুব সুনাম করে, কিন্তু এই সুনামের তলায় বা ভিতরের কাহিনী যে কত দুর্নাম বা কত সর্বংসহা হতে হয় একটি সংসারের বা পরিবারের গৃহকর্ত্রীকে। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলেন নিমের হাওয়া ভালো, থাক কেটো না। নিম গাছের পাতার যে বাতাস অথবা নিম গাছ যে অক্সিজেন ছেড়ে দেয় সেটি আমাদের জন্য খুব উপাদেয়। এবং এখানে আমি আরো একটি ছোটবেলার অভিজ্ঞতা সংযুক্ত করছি, সেটি হচ্ছে নিমের ফল যখন পাকে তখন কিন্তু আমরা ছোটবেলায় এই জিনিসগুলো খেয়েছি। গাব ফল, নিম ফল, বৈচি ফল, এগুলো কিন্তু আমরা পেয়েছি, এখনকার প্রজন্ম হয়তো পাবে না। বলেন নিমের হাওয়া ভালো, থাক কেটো না। কাটে না কিন্তু যত্নও করে না। অর্থাৎ বাড়ির বউয়ের অবস্থা, যেকে তাড়িয়ে দিও না, আবার যত্ন আরতি করে তাকে যে রাখবে সেরকমও না, সবার কাছ থেকে যে বিরাট ভালো ব্যবহার পাবে তাও না। কিন্তু আমি সব সংসারের কথা একই রকম বলছি না। আবর্জনা জমে এসে চারিদিকে শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, এই যে হাতছানি, এই যে একঘেয়েমি, এই যে বলা যায় যে তার প্রতি যে নেতিবাচক আচরণ, সেখান থেকে একটুখানি নূতনের হাতছানি। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! অর্থাৎ বনফুল যে কবি ছিলেন, তার এই যে কাব্য ভাষা গল্পের ভিতরে, এটা কিন্তু প্রমাণিত। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। যে যিনি অতিথি এসেছিলেন বাইরে থেকে হুট করে, কবিরাজ নয়, তিনি কবিরাজ নয়, নিম গাছের যে সুনাম, তিনি সেই হিসাবে নয়, তিনি কবি। নিম গাছটার ইচ্ছা করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না, মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে। আমি যে কথা বলছিলাম যে পরিবারের মা পারেন না, দিদা পারেন না, বোনরা পারেন না, যা ইচ্ছা তাই করতে পারেন না, অনেক সর্বংসহা হয়ে তারা সহ্য করে সংসারে কিন্তু টিকে থাকে। এখন এখানে আচ্ছা শেষ করি গল্পটা। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। এইবার সেই লক্ষ্যটা, এই সামগ্রিক গল্পের বর্ণনাটা সব হয়ে গেল, শেষে এসে শেষ বাক্য, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এইটা হচ্ছে প্রেক্ষণ বিন্দু। অর্থাৎ বনফুল গল্প বলে যান, যেহেতু ডাক্তার মানুষ, তার হাতে কিন্তু একটি ছুরি থাকে, একটি চাকু থাকে। গল্প করতে করতে তিনি কখন হুট করে তার সেই অপারেশন থিয়েটারে রুগীকে কখন যে তিনি কুচ করে তার অপারেশনটা করে ফেলেন, এটা কিন্তু রুগী বুঝতে পারে না। এবং গল্প করতে করতে যখন অপারেশন হয়ে যায়, গল্পের সেই লক্ষ্যবস্তুতে তিনি পৌঁছে যান, তখন আমরা বুঝতে পারি যে গল্পের যে অব্যর্থ ছুরি বা চাকু, সেটি তিনি চালিয়ে দিয়েছেন। নিমগাছ গল্পে, তার বেশিরভাগ গল্পে আমরা এরকম ধরনের দৃশ্যের বলা যায় অবতারণা দেখতে পাই, যা খুবই ছোট গল্পের জন্য খুবই নান্দনিক এবং মানে শিল্প হিসাবে একেবারেই যাকে বলা যায় পাকাপোক্ত। দ্বিতীয় যে জায়গায় এসছে সেটা হচ্ছে লিঙ্গভেদে এই সমাজে কেউ কি বেশি সুবিধা ভোগ করে। আমরা এই জায়গাটা, এই গল্পের নিরিখে, নিমগাছ গল্পের নিরিখে আমরা এই জায়গাটা ধরার চেষ্টা করছি। এখন সেই এখান থেকে 200 বছর আগেও নারীর যে অবস্থা ছিল, বা এখান থেকে 300 বছর আগেও যে নারীর অবস্থা ছিল এবং বর্তমানের যে অবস্থা, সময় অনেক বদলেছে, আমরা অনেক মানবিক হচ্ছি, আমাদের সমাজ সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের কল্যাণমূলক রাষ্ট্র এবং আমাদের আইন কানুন আমাদেরকে সম্মানিত করছে। তবু কি লিঙ্গভেদে এই সমাজে কেউ কি বেশি সুবিধা ভোগ করে? আমার মনে হয় করে, এবং আমার প্রিয় শিক্ষার্থীরা হয়তো একমত হবে।
আমাদের সমাজ নৃতাত্ত্বিক যে অভিজ্ঞতা এবং আমাদের বাস্তবতার নিরিখে যে অভিজ্ঞতা, সেখানে আমরা বলবো যে এই সমাজে পুরুষরা একটু হলেও সুবিধা ভোগ করে বেশি। সেখানে আমাদের নারীরা, আমাদের মায়েরা, আমাদের বোনরা, এটা 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 স্বীকার করতে দোষ নেই। সেই হুমায়ুন আজাদের সেই কবিতার মতো স্বীকার করতে কোনো দোষ নেই, কিন্তু এই জায়গাটা আমাদের সংশোধনের দরকার আছে। যার যার স্থানটা, যার যার জায়গাটা, যার যার সম্মানটা আমাদেরকে দিতে হবে। এখানে কোনো ছাড় দেওয়ার বিষয় নেই। নারী তার জায়গা থেকে সম্মানের সাথে কাজ করুক, পুরুষ তার জায়গা থেকে সম্মানের সাথে কাজ করুক, কারোর সাথে তো কোনো বিরোধ নেই, আমরা তো মানুষ। কিন্তু আমরা আর একজনের জায়গাটা ছোট করব না এবং নিজেকে খুব আর একজনের উপরে প্রয়োগ করব না। আমাদের সমাজের লিঙ্গভেদে একজন আর একজনের উপরে প্রয়োগ হয় এবং এর থেকে আমাদের অশান্তি সৃষ্টি এবং আমাদের সম্পর্কগুলোর শঙ্কা তৈরি হয়। আমরা নিম গাছ গল্প এটা দেখি যে সংসারের সব দায়িত্ব ওই বাড়ির গৃহলক্ষ্মী লক্ষ্মী বউটি নিচ্ছেন, কিন্তু অনেক নেতিবাচক আচরণ ইঙ্গিতে রূপকের বনফুল কিন্তু বলে যাচ্ছেন এবং আমাদের প্রতিদিনকার সংসারে আমরা কিন্তু এটা দেখি। কখনো কি নারীরা নিজের অপমানের জায়গা থেকে, বঞ্চনার জায়গা থেকে প্রতিবাদী হয়ে বা সংসার ছেড়ে অন্য কিছু ভাবতে পারে যেভাবে পুরুষ পারে? পারে না। সময় বদলেছে, সভ্যতা এগিয়েছে, এটা আমরা বলছি, কিন্তু নারীরা সবকিছু পারে না, মা সবকিছু পারে না। আমার ক্লাস বোঝানোর খাতিরে বলতে হচ্ছে যে বাবা 2টা বিয়ে করে, 3টা বিয়ে করেন, অথবা ঘর ছেড়ে চলে যান কোথাও, 5 বছর খোঁজ নেই। আমাদের মায়েরা কিন্তু ব্যতিক্রম আছে, কিন্তু আমাদের যে গড়পত্তার যে সামাজিক ইতিহাস, সংসারের ইতিহাস, আমাদের মায়েরা কিন্তু এটা পারেন না। মা কিন্তু শেষ পর্যন্ত সন্তানের জন্য, সংসারের জন্য সেই সংসারটাকে আঁকড়েই কিন্তু সেখানে তিনি পড়ে থাকেন। অর্থাৎ বঞ্চনা যত, সহ্য যত, সবকিছু মা। আমাদের বাবারা বা আমরা পুরুষরা, আমরা কিন্তু এই জায়গা থেকে অনেক কিছু ভাবতে পারি, কিন্তু মেয়েদের যে জায়গাটা, অপশনটা সংকুচিত। সময় বদলেছে, আচরণ কতটুকু বদলেছে? নিম গাছ গল্পের নিরিখে আমরা যদি বলি, নারী পুরুষে আমরা সমাজে কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করব, সেই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সেই আর্জি, বা আমাদের আধুনিক সভ্যতা বা সমাজ নৃতত্ত্বের যে জায়গা, বা আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের যে জায়গা, কিন্তু আমরা কি সত্যিকার অর্থে আমাদের আচরণ বদলেছি? আমাদের প্রতিদিনকার যে সমস্ত সংবাদপত্র, আমাদের যে সমস্ত মাধ্যমের যে সমস্ত সংবাদগুলো, সেখানে নারীর প্রতি যে সহিংসতা, আমরা 5 বছরের কন্যা শিশুকেও রেহাই দিই না, আমরা 11 বছরের কন্যা শিশুকেও রেহাই দিই না। আমরা আমরা মনে করি, অর্থাৎ আমরা এভাবেই, কথাটা আমাকে এভাবে বলতে হচ্ছে যে 5 বছরের শিশু তো পরিণত নয়, আর পরিণত হলেই যে একজনের উপরে আমাকে হামলে পড়তে হবে লালসা নিয়ে, এটাও তো সভ্য মানুষ সমর্থন করে না। অর্থাৎ একটি গল্পের নিরিখে আমরা আমাদের বাস্তবতাকে বর্ণনা করছি, বিশ্লেষণ করছি। আমার মনে হয় সময় সময় বদলেছে, আচরণ বদলেছে, একেবারে যে বদলায়নি তা না, অনেক বদলেছে। আমরা চেষ্টা করছি সবাই মিলে, কিন্তু আমাদের ভেতরে হাজার হাজার বছর থেকে গড়ে ওঠার যে ঐতিহ্য, যে সুবিধাবাদী জায়গা, সেই জায়গা থেকে কিন্তু পুরুষ এখনো পুরোপুরি বের হতে পারেনি। নারীরা চেষ্টা করছে এবং এই নারীদের সাথে কাঁধ মিলিয়ে অনেক পুরুষ আমরাও চেষ্টা করছি যে সমাজে আমরা কাঁধে কাঁধ মিলে একই সমদৃষ্টিতে চলা। নিম গাছ গল্পে কিন্তু সেই 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 জায়গাটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয়। পরবর্তী স্লাইড। মানুষ গল্পে আমরা দেখি বিচিত্র মানুষ। আমরা মানুষ গল্প একটুখানি পাঠ করব। আমাদের চারপাশের বাস্তবতা তথা সমাজ, তাই সে যত ভালো বা যত খারাপ হোক, আমরা বিচিত্র মানুষ দেখি। এখন আমি ভালো মানুষ হলে, বা আপনি ভালো মানুষ হলে, বা তুমি ভালো মানুষ হলে, সব যে তুমি ভালো মানুষ দেখবে এবং সবাই যে তোমার সাথে ভালো আচরণ করবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ পৃথিবীর যে বাস্তবতা, সত্য মিথ্যার যে বাস্তবতা, সুন্দর অসুন্দরের যে বাস্তবতা, মানবিক অমানবিকের যে বাস্তবতা,
সত্য মিথ্যার যে বাস্তবতা, এটা মেনে নিয়েই আমাদের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হয়। আমরা চাইছি, আমরা ছিনিয়ে খেয়েছি, খাচ্ছি, আমাদের অনবরত চাওয়া। মানুষ গল্পে আমরা দেখেছি, আমার চাই, আমার চাই, আমার রসনা তৃপ্তি, আমি মানুষ, আমি সবার শ্রেষ্ঠ, আমি সব হত্যা করব, আমি জঙ্গল খেয়ে ফেলবো, আমি জন্তু জানোয়ার, বাদুড়, বানর, বাঘ, চিতা, সাপ সব খেয়ে ফেলবো। একটি গল্পের আলোকে আমাদের সব সামনের বাস্তবতা চলে আসে। আমার টাকা লাগবে, আমার সুযোগ লাগবে, সুবিধা লাগবে, অন্যকে বঞ্চিত করায় কে কত পারদর্শী, আমার সেই বুদ্ধিগুলো লাগবে। এই কি মানুষ? মানুষের কি এই হওয়ার কথা ছিল? আমরা এভাবে খাচ্ছি, এভাবে সুবিধা নিচ্ছি। সেই বাস্তবতা মানুষ গল্পে এসেছে। সুবিধাবাদী, আমরা অনেক ধরনের সুবিধাবাদী। যেখানে সুবিধা আছে, সুযোগ আছে, আমরা সেখানে নিজেকে মাথাটা গলিয়ে দিই, হাতটা বাড়িয়ে দিই। কিন্তু আমার সুযোগের কারণে, আমার অবৈধ সুযোগের কারণে, সুযোগ শব্দটিতেই সমস্যা, বা সুবিধাবাদী, সুবিধা জিনিসটাই আসলে ন্যায়সঙ্গত নয়। আমার সুবিধা মানে আরেকজনের অসুবিধা, কাউকে বঞ্চিত করা। সকলের সুবিধা যদি হয়, যে আমরা সকলেই সুবিধা নিচ্ছি, তাহলে একরকম। সকলের জন্য সমবন্টন, সকলের জন্য সকল সমশিক্ষা বা সুবিধা, তাহলে ঠিক আছে। কিন্তু একজনকে বঞ্চিত করে আমার হাতটা বাড়িয়ে দেওয়া, আমার জায়গাটা, আমার চেয়ারটা, তাহলে কিন্তু সেটা সংকট তৈরি করে, অসম একটা প্রতিযোগিতা তৈরি করে। অবিচার নয়, বিষয়টি আমার কোলের দিকে এলে, অর্থাৎ সেই আমরা ছোটবেলা থেকে শুনি যে তাল গাছটি যদি আমার কোলের দিকে আসে, ও যেভাবেই আসে, তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ আমি বস্তুটি, আমি টাকাটি, আমি জায়গাটি, আমার চেয়ারটি পেলাম কি পেলাম না, আমি চাকরিটি পেলাম কি পেলাম না, এমন একটা জায়গায় মানুষ গল্পের যে বিষয়বস্তু সেগুলো কিন্তু এসেছে। খাদক আমরা এভাবে বলেছি, খাদক আমরা আমাদের রসনা অথবা সবকিছুতে আমাদের নিজের তৃপ্তি চাই, জৈবিক তৃপ্তি, তৃপ্তি, পেটের ক্ষুধা, জঠর জ্বালা, এর সাথে আরো অনেকগুলো সংযুক্তি আছে। গল্প গল্পকার অতগুলো বলেন না, কিন্তু আমরা আমাদেরকে বুঝে নিতে হয়। কারণ আমাদের গল্পকার যখন বনফুল, তখন এটুকু মাথায় রাখতে হয় যে তিনি যত কম বলে যত বেশি বোঝাতে চান। তার গল্পের বৈশিষ্ট্য, তার বলার বৈশিষ্ট্য এমন, আর তার ভাষা তো সেরকম। খাদক আমরা, আমরা কি বিষয়ে খাই না, সব খাচ্ছি, এবং সবকিছু আমাদের জন্য। যেহেতু ঈশ্বর আল্লাহ বলেছেন যে বান্দা বা মানুষ, তোমার জন্যই আমি সবকিছু সৃষ্টি করেছি, তুমি কৃতজ্ঞ চিত্তে আমাকে স্মরণ করো। এখন সেই স্রষ্টার স্মরণ বলি বা তার বিধিবদ্ধ যে সমস্ত নিয়ম বলি, সেগুলো বা আমরা মানছি কিভাবে? আমরা অন্য কাউকে বঞ্চিত করছি কি করছি না? শুধু আমারটা খেলেই হবে, পাশে আমি দেখবো না? আমি পেট ভরে খেলাম, পাশে যদি ক্ষুধার্ত সংখ্যা বাড়তে থাকে দিন দিন, তাহলে আমার সুখ কিন্তু একসময় সুখ থাকবে না, তারা কিন্তু লুণ্ঠন করবে। এই জায়গাগুলো আমাদের এই মানুষ গল্পে আমরা দেখি। আমরা একটুখানি মানুষ গল্প থেকে দুই একটা জায়গা একটুখানি আমরা ধরার চেষ্টা করছি। একটু গঙ্গাবক্ষের যে বর্ণনা একটুখানি আমি দিচ্ছি, সামান্য সময় নিচ্ছি। মানুষ বনফুলের, অপলক দৃষ্টিতে চাহিয়াছিলাম, গঙ্গাবক্ষে সূর্য অস্ত যাইতেছে, পশ্চিম দিগন্তে বর্ণনাতীত বর্ণ সমারোহ, নানা আকৃতির মেঘমালার স্বপ্ন সায়রে নিমগ্ন, সাদা পাল তুলিয়া কয়েকটি ছোট নৌকা স্রোতমুখে মন্থর গতিতে ভাসিতেছে, ইতস্তত উড্ডীয়মান মাছরাঙা পাখিগুলি সন্ধ্যানুরাগ রঞ্জিত, টলমল নদী জল আরক্ত স্বর্ণবর্ণ। চমৎকার কাব্যিক গদ্য। নদী তীরে যখন এরকম একটি সুন্দর নান্দনিক চিত্র, সেরকম একটি সময় সহসা চমকাইয়া উঠিলাম, আমার পিছনে কে যেন জড়িত কণ্ঠে কথা কইল। ফিরিয়া দেখি একটি ভিখারি এবং তাহার সহিত একটি মেয়ে। ভিখারি কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, হস্তপদ অঙ্গুলিহীন, নাসিকার স্থানে একটি গহ্বর, বিকৃত বিভৎস মুখখানায় মিনতি ফুটাইয়া অনুনাসিক কণ্ঠে ভিক্ষা চাহিতেছে। একটি পয়সা বাবু। সঙ্গের মেয়েটিও সে কথা পুনরাবৃত্তি করিল। মেয়েটির বয়স 16-17, শরীরে কোনো ব্যাধি আছে বলিয়া
মনে হইল না পরনে একটি মাত্র বসন শতছিন্ন, বসনের শত ছিন্ন ছিদ্র পথ দিয়া নব মুকুলিত যৌবন উপচাইয়া পড়িতেছে। দারিদ্র্যের মলিনতায় তাহা লাঞ্ছিত, তবু তাহার যৌবনশ্রী। মেয়েটিও সে সম্বন্ধে সচেতন, ইচ্ছাকৃত ভাবেও সে কেমন যেন তার ভিতরে একটা প্রদর্শনীর ব্যাপার আছে। তাহার মুখ চোখ ভাব ভঙ্গি ইঙ্গিতময়। এরূপ কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোক ও যুবতী ভিখারিণী ইতিপূর্বে আরো দেখিয়াছি, কিন্তু আজ সহসা তাহাদের নূতন দৃষ্টি দেখিলাম। ব্যাধি ও স্বাস্থ্য পাশাপাশি দাঁড়াইয়া আছে একই উদ্দেশ্যে। ক্ষুধার অন্ন চাই, ভিক্ষা ইহাদের ব্যবসা। সেই ব্যবসায় একজন মূলধন করিয়াছে ব্যাধিটাকে, আর একজন যৌবনকে। এবং এই 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 মেয়েটিকে আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে একটি গুন্ডা টাইপের একটি ছেলের সাথে গলির ধারে দাঁড়িয়ে সে আলোচনা করছে, এবং যখন লেখকের গল্পকারের দৃষ্টির সীমানার যখন বাইরে যাচ্ছে, সেই মেয়েটি কিন্তু একটি ইঙ্গিত করে যাচ্ছে চোখ দিয়ে, হাসি দিয়ে, তার চোখের কটাক্ষ দিয়ে। এই গল্পটির ভিতরে আরো অনেকগুলো আছে। বাঙালির দুর্গতিও তাহার নানা প্রকাশ, কংগ্রেস দুয়ারে কড়া নাড়িয়া উঠিল, এরকম চিন্তা। এমন প্রতিদিনের জীবন যখন যাচ্ছে, পিয়ন তার আনিয়াছে সুসংবাদ, আমার অকর্মণ্য ভাইটি চাকরি হইয়াছে। এই চাকরিটির জন্য 500 প্রার্থী ছিল, 500 জনকে ঠকিয়েছে। বিদ্যায় বুদ্ধিতে চরিত্রে আমার ভাইটির অপেক্ষা অনেকে শ্রেষ্ঠ ছিল, তবু তাহাদের অতিক্রম করিয়া কেবলমাত্র সুপারিশের জোরে আমার ভাই চাকরিটি পাইয়াছে। এত বড় অবিচারে এতটুকু বিচলিত হইলাম না, কারণ আমি পেয়েছি, আমার পরিবার বেঁচে গিয়েছে, আমি এতেই সন্তুষ্ট। সেটি ন্যায় ন্যায্য নীতি কিনা সেটা বড় ব্যাপার নয়। উপরন্তু খুশি হইলাম, ছাদে উঠিলাম। কালো মেঘের স্তর ভেদ করিয়া অপরূপ শোভায় চাঁদ উঠিয়াছে। পূর্ব দিগন্ত জ্যোৎস্নায় পুলকিত, মুগ্ধ বিস্ময়ে চাহিয়া রইলাম। আনন্দটাকে সম্পূর্ণ উপভোগ করিবার জন্য একটি সিগারেট ধরানো প্রয়োজন। পকেটে হাত দিয়া দেখি সিগারেট কেস খালি, সিগারেট আনিতে ভুলিয়াছি। আবার মনটা বিগড়াইয়া গেল। উদীয়মান চন্দ্রকে আকাশে রাখিয়া সিগারেট কিনিবার জন্য আবার দ্রুত গতিতে গলিতে নামিয়া গেলাম। গল্পটি এখানে শেষ। আমরা জানি যে আমাদের বর্তমান সময়ে এবং আন্তর্জাতিক বিশ্বে ধূমপান নিষিদ্ধ, এবং আমরা এটাকে নিরুৎসাহিত করি। ধূমপান বিষপানের সমান, এবং আমাদের প্রজন্ম, আমাদের প্রিয় শিক্ষার্থীরাও সেটা মানবে, এবং আমরাও ব্যক্তিগত জীবনে এটা মেনে থাকি। কিন্তু এই যে গল্পের বাস্তবতা, সবকিছুই কিন্তু শেষ পর্যন্ত আমার সুবিধা, আমার খাওয়া, জঠর জ্বালা, এগুলোর জন্য। এজন্যই আমরা বলছি যে আমরা খাদক, আমরা খাচ্ছি, আমার রসনা, আমার জৈব ভিত্তি, সবকিছুতেই আমার তৃপ্তি চাই। অন্যের কি হলো তাতে যায় আসে না। মানুষ গল্পে এই বিচিত্র অভিজ্ঞতা কিন্তু এখানে প্রকাশিত। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। তাজমহল গল্পের শাশ্বত প্রেম। এখানে আমি যে জিনিসগুলো সামনে নিয়ে এসেছি প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে সমাজের অর্থনৈতিক স্তরভেদে প্রেমের প্রকাশ কেমন। যে তাজ অর্থাৎ তাজমহলের সংক্ষিপ্ত রূপ, যে তাজ ছিল নিখাত প্রেমের স্মৃতিসৌধ, তা নিয়ে কত বাণিজ্য, কত রাজনীতি, কারো বিপদে আমরা কতটা মানবিক। প্রেম চিরদিনের, চির নতুন এবং চিরসত্য। আমাকে আস্তে আস্তে শেষের দিকে যেতে হবে এই জায়গাটায়। সমাজের অর্থনৈতিক স্তরভেদে প্রেমের প্রকাশ কেমন। এখন যদি আমি বলি যে বস্তিতে একটি ছেলে এবং একটি মেয়ে প্রেম করেছে, অথবা দুইটি চরিত্র প্রেম করেছে, তাদের কোনো বৃত্ত নেই, বৃত্তহীন। দিনের বেলা ছেলেটি রিক্সা চালায়, সন্ধ্যায় বাড়ি যায়, তার স্ত্রীর কাছে যায়, তারা প্রেম করে বিয়ে করেছে, তাদের একটি বাচ্চা, তাই নিয়ে তারা সুখে আছে। এই যে প্রেমের সংজ্ঞা। আর আমরা কোটিপতি হয়ে আমরা প্রেম করলাম, বিয়ে করলাম, আমাদের স্ত্রীকে সময় দিলাম না, অথবা আমাদের স্বামীকে ফাঁকি দিলাম। আমাদের সন্তান হলো, সন্তানকে আমরা সময় দিচ্ছি না, সন্তান সন্ত্রাসী হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে জায়গা, ইতিবাচক এবং নেতিবাচক ভাবে প্রেমের যে জায়গা। আবার উচ্চবিত্তর ভিতরেও সুন্দর সম্পর্ক থাকতে পারে। এখন বিত্তশালী বা অর্থনৈতিক স্তর ভেদে প্রেমের যে বহিঃপ্রকাশ, নান্দনিকতা, সেটা কি সেই অর্থে কোনো রকম আছে? আমার কাছে মনে হয় না। কারণ বহিঃপ্রকাশ মানে মানবিক আত্মার যে বহিঃপ্রকাশ, সেটা একই রকম। কিন্তু আমাদের জৌলুসের ব্যাপারে, সাজানো গোজানোর ব্যাপারে, উপস্থাপনের ব্যাপারে, যে নিজের স্ত্রীর জন্য বিত্তহীন মানুষটি হয়তো সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরছে,
রাস্তা থেকে 5 টাকার একটি কানের দুল নিয়ে যাচ্ছে। আর আমি কোটিপতি মানুষ, লাখপতি মানুষ, আমি যখন বাড়ি ফিরছি তখন হয়তো আমার স্ত্রীর জন্য ভালোবেসে বা আমার স্বামীর জন্য একটা গিফট নিয়ে যাচ্ছে যেটার দাম লাখ টাকা বা 1000 টাকা। এখন এই যে উপহার সামগ্রীর যে লেনদেন বা প্রকাশ অথবা এই যে সুখ শান্তি, এখানে তো সেই অর্থে রকম ফের নেই। অর্থাৎ যে জিনিসকে ধরা যায় না সেই প্রেমের জায়গা তো ঠিকই আছে। সেই সত্যটা আমরা দেখা যায় যে এই তাজমহল গল্পে পাই। যে তাজ ছিল নিখাদ প্রেমের স্মৃতিসৌধ, তা নিয়ে কত বাণিজ্য, এবং বাণিজ্যের সাথে ইদানিং যুক্ত হয়েছে রাজনীতি। অর্থাৎ এটি কোনো মুসলমান তৈরি করেছে না হিন্দু তৈরি করেছে, অর্থাৎ এখন ভারতবর্ষে এ নিয়ে আমাদের রাজনীতি শুরু হয়েছে। যদিও সেটি খুব নেতিবাচক একটি জায়গা, আমরা এই জায়গায় নেই। নিখাদ সৌন্দর্যের স্মৃতিসৌধ হিসাবে আমরা সেটা দেখতে পারি। আমরা গল্পটা অল্প একটু লেখক বা যিনি কথক গল্প বলছেন, লেখক গল্পকারী গল্পগুলো বেশিরভাগ বলে যান, বনফুলের গল্প বলার পন্থাটাই এমন। তিনি দিল্লির আগ্রার তাজমহল, অর্থাৎ তাজমহল দিল্লির আগ্রা শহরের, এবং এই শহরের কাছে যখন তিনি দায়িত্ব পালন করছেন, একদিন তাজকে দেখেছেন। তারপর একদিন সন্ধ্যায় রাত্রে গিয়ে তাজমহলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন। ঠিক এরকম আরো একদিন যখন তিনি কাজে যাচ্ছেন, সেরকম একটি সময় যখন হসপিটালের আউটডোরে রুগী দেখছেন, তখন তিনি সেখানে এরকম, সেদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামছি, এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকলো। পিঠে প্রকাণ্ড একটা ঝুড়ি বাঁধা, ঝুড়ির ভারে মেরুদণ্ড বেঁকে গেছে বেচারির। ভাবলাম কোনো মেওয়াওয়ালা বুঝি। ঝুড়িটা নামাতেই কিন্তু দেখতে পেলাম ঝুড়ির ভেতর মেওয়া নয়, বোরখা পরা মহিলা বসে আছে একটি। বৃদ্ধের চেহারা অনেকটা বাউলের মতো আলখাল্লা, পরা ধবধবে সাদা দাড়ি। এগিয়ে এসে আমাকে সেলাম করে চোষ উর্দু ভাষায় বললে, নিজের বেগমকে পিঠে করে বয়ে এনেছে সে আমাকে দেখাবে বলে। রোগগ্রস্ত, নিতান্ত গরিব সে, আমাকে বাড়ি নিয়ে গিয়ে ফি দিয়ে দেখাবার সামর্থ্য তার নেই। আমি যদি মেহেরবানি করে ড্যাশ ড্যাশ। কাছে যেতেই দুর্গন্ধ পেলাম একটা। হাসপাতালের ভিতরে গিয়ে বোরকা খুলতেই আপত্তি করছিল সে, মুসলিম যে রেওয়াজ, ব্যাপারটা বোঝা গেল। ক্যাংক্রাম অরিস, মুখের আধখানা পচে গেছে রোগ। এখান থেকে আমরা আরো একটু এগিয়ে যাই। একদিন মুষলধারে বৃষ্টি নামলো, আমি কল থেকে ফিরছি, হঠাৎ চোখে পড়লো বুড়ো দাঁড়িয়ে ভিজছে। একটা চাদরের দুটো ফুট গাছের ডালে বেঁধেছে, আর দুটো ফুট নিজে দুহাতে ধরে দাঁড়িয়ে ভিজছে লোকটা। মোটর ঘুরালাম, সামান্য চাদরের আচ্ছাদনে মুষলধারা আটকায় না। বেগম সাহেব দেখলাম আপাদমস্তক ভিজে গেছে, কাঁপছে ঠকঠক করে। গল্পটি পাঠ করলে বোঝার জন্য খুবই সুবিধা হবে। বললাম, হাসপাতালের বারান্দায় নিয়ে চল আপাতত। বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করলে, এ বাঁচবার কি কোনো আশা আছে হুজুর? সত্যি কথাই বলতে হলো, না। বুড়ো চুপ করে দাঁড়িয়ে রইল। আমি চলে এলাম। পরদিন দেখি গাছতলা খালি, কেউ নেই। এবং এরকম একটি সময় যখন বুড়ো চলে গেল, এবং হসপিটালের সবাই কিন্তু এই দুর্গন্ধের কারণে তাকে কিন্তু পাশে ঘেঁষতে দিচ্ছে না। সে যে একটা বিপদে আক্রান্ত, এবং আমাদের হসপিটালে বা আমাদের সভ্য সমাজে আমরা এই সংকটে কিন্তু দেখি। করোনার সময় আমরা দেখেছি যে বাড়িওয়ালাদের কিছু কিছু ব্যবহার আমাদের স্বাস্থ্যকর্মীদের সাথে বা নিরাপত্তা কর্মীদের সাথে। কেউ করোনা আক্রান্ত হয়েছে, তাকে কিন্তু ঘরে ঢুকতে দিচ্ছে না। এগুলো কিন্তু অমানবিক। রোগ শোক আমাদের থাকবে এবং সেগুলো পদ্ধতিতে মোকাবেলা করতে হবে, কিন্তু আমরা তো মানুষ। সেই জায়গাটা যে কারো বিপদে আমরা কতটা মানবিক, সে জায়গাটা কিন্তু এখানে ছুঁয়েছে। এবার যখন আর একদিন ডাক্তার ফিরছেন, কতক ফিরছেন, কি হচ্ছে এখানে মিয়া সাহেব? বৃদ্ধ সসম ভাবে উঠে দাঁড়িয়ে ঝুঁকে সেলাম করলে আমাকে। বেগমের কবর গাচ্ছে হুজুর। কবর? হ্যাঁ হুজুর। চুপ করে রইলাম। খানিকক্ষণ নীরবতার পর জিজ্ঞাসা করলাম, তুমি থাকো কোথায়? আগ্রার আশপাশে ভিক্ষে করে বেড়াই, গরিব। দেখিনি তো কখনো তোমাকে। কি নাম তোমার? ফকির শাহজাহান। নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এই যে গল্পের শেষে গিয়ে যে মুখ্য জায়গাটা, সেটা কিন্তু বনফুল ফাটিয়ে দেন। আমি যেটা বলেছিলাম যে যেহেতু ডাক্তার, সেই আমাদের গল্পের যে সেই ক্যাথারসিস, নাটকের যে আমাদের যে নাট্যগুণ,
তিনি হাতে ছুরি নিয়ে বসে থাকেন এবং যখন একেবারে সর্বশীর্ষ বিন্দুতে ওঠে তখন তিনি কুচ করে সেই ফোড়াটা ফাটিয়ে দেন। বনফুলের গল্প এমনই। এবং এই 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 জায়গা থেকে আমরা এভাবে প্রেমের জয় ঘোষণা করেছি যে প্রেম চিরদিনের, চির নতুন এবং চির সত্য। সম্রাট শাহজাহানের বুকে যেমন প্রেম ছিল, আমাদের ফকির শাহজাহানের বুকেও ঠিক একই প্রেম। আমার বুকে যেমন প্রেম, আমার বস্তির সেই ভাইটি বোনটির বুকেও ঠিক একই প্রেম। এবং প্রেমের সত্য এবং জয়, এটা আমাদের বলা যায় যে ইতিবাচক একটি প্রকাশ। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমরা মূল্যায়নে চলে এসেছি। আমরা যদি এভাবে বলি, বনফুলের এই নিম গাছ, মানুষ এবং তাজমহল এই গল্প তিনটি সার্বিক বিশ্লেষণে যে বাংলা অনুগল্পের জনক বনফুল। আসলে বনফুল কিন্তু বনফুল নন, একেবারে আমাদের ছোট গল্পের রাজপ্রাসাদের সামনে যে বাগান, সেই বাগানে ফুটে থাকা বড় গোলাপ অথবা দেশি তাজা হাসনাহেনা। বনফুলের সৃষ্টি যে সুবাস সেটা কিন্তু আলাদা, তার ছোট গল্প কিন্তু অন্যদের মতো নয়। এবং বনফুলের এই ছোট গল্প দিয়ে কিন্তু তিনি পরিচিতি পেয়েছেন। তিনি ঔপন্যাসিক, তিনি নাট্যকার, যাই হন না কেন, বনফুলের গল্প বললেই একেবারেই একটি আলাদা পরিচয় সেটা আমরা তার পাই। এবং ছোট গল্প লিখেছেন অনেক কথাশিল্পী, কিন্তু বনফুলের মতো খুব অল্প বলে জীবনের সত্যকে আমাদের সামনে এমন করে হাজির করতে পেরেছেন কজন? আমার এই প্রশ্নের ভিতরেই উত্তর আছে। আসলে অনেক, যেমন রবীন্দ্রনাথ অবশ্যই সার্থক গল্পকার, ছোট গল্পকার, এবং তার হাত দিয়েই শুরু, তিনি আমাদের জনক ছোট গল্প। কিন্তু অনুগল্পের জনক বনফুল। এবং আমাদের জীবন গল্পে তুলে দিয়ে তিনি আড়ালে দাঁড়িয়ে আমাদের দিকে মুচকি হাসতে থাকেন নাকি? আমার কাছে মনে হয়েছে তিনি মুচকি হাসেন এবং তিনি বলতে থাকেন যে তুমি আসলে এই, তোমরা আসলে এই। এবং এখানে আমরা বলতে চাই যে নিম গাছ, মানুষ, তাজমহল আমাদের যে জীবন সত্য, আমাদের সমাজ সত্যের কথা বলে। এই তিনটি গল্পের কথা যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে এগুলো আমাদের জীবনের সত্যের কথা বলে। আমাকে শেষ করতে হবে আস্তে আস্তে। এখানে আমি নমুনা প্রশ্ন দিয়েছি, নমুনা প্রশ্ন এখানে আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখে নিবে এবং সমাধান করবে। পরবর্তী স্লাইডে আমি এখানে সহায়ক গ্রন্থাবলী দিয়েছি। এই গ্রন্থগুলো, এই বইগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা উপকৃত হবে, অনেক নতুন নতুন তথ্য পাবে। এখন সামগ্রিক অর্থে ধন্যবাদ দেওয়ার পালা। আমরা প্রতিদিন যেটা করি, আমি এতক্ষণ সংযুক্ত ছিলাম মোহাম্মদ আতিকুজ্জামান আতিক, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি ব্রজুলাল কলেজ, খুলনা হতে। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমার এই তৃতীয় লেকচার, এটি 3 নম্বর লেকচারে জুম ক্লাসে তোমরা যারা সংযুক্ত ছিলে, আমার ক্লাস করেছো এবং শিক্ষার্থী বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি তোমরা অনলাইন জুম ক্লাসের মাধ্যমে উপকৃত হবে এবং সামনে এগিয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে, যে সমস্ত সম্মানিত শিক্ষক এই কার্যক্রমের সাথে সংযুক্ত, তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজ এ পর্যন্ত। করোনার এই কালে সবাই সুন্দর এবং নিরাপদ থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।